এই তো এসেছে, সব এর কারসাজি। তাকে একটা সাজিয়ে এনে আমাদের ভয় দেখাচ্ছে, নিজেও হঠাৎ হঠাৎ উদয় হয়ে ভয় দেখাচ্ছে। আজ এটাকে কেটেই ফেলবো। কে 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 এমন করে হাসছিস? সামনে আয়। দেবী নিকম্বেলা, বলেছিলাম না দেবী মা আমার মৃত্যুর প্রতিশোধ নেবে। আজ থেকে এই কয়লা বাড়িতে মৃত্যুর তাণ্ডব শুরু হবে। শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। আমি রক্ত খাবো, রক্ত খাবো আমি। নাটক নাটক মনে হচ্ছে, নাটক মনে হচ্ছে। নাটক তো এখন শুরু হবে। বসুমতির গল্প। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। তো কেমন আছো সবাই? তোমরা যারা আজকের গল্পটা শুনছো তারা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাও। তোমরা আমাকে কমেন্ট সেকশনে বারবার বেশ কিছু প্রশ্ন করেছিলে, যেমন স্কেয়ারি টেলসে ডগপার লেখা গল্প কবে আসবে, মরা খাকি সিরিজের নেক্সট পার্ট কবে আসবে, আমাদের স্কেয়ারি টেলসে 18+ সাইকো থ্রিলার গল্প আবার কবে আসবে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের এই সমস্ত বিষয় রেগুলার আপডেটস দেওয়ার জন্য আমি শ্রীরূপ স্কেয়ারি টেলসের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি। সেখানে তোমরা এই সমস্ত বিষয় আমার কাছে রেগুলার আপডেটস পাবে। ডেসক্রিপশনের একদম উপরে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই যাও এবং সেই চ্যানেলটা ফলো করে এসো। এছাড়া আমি তোমাদের সকলকে নিয়ে, অর্থাৎ আমাদের স্কেয়ারি টেলস ফ্যামিলির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করেছি। সেখানে তোমরা সরাসরি আমার সঙ্গে গল্প করতে পারবে, তোমাদের নিজেদের লাইফে ঘটে যাওয়া বিভিন্ন ইন্টারেস্টিং ভৌতিক এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করতে পারবে। তাহলে আর দেরি কিসের? অবশ্যই চটপট গিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও কিন্তু তোমরা সবাই জয়েন করে যাও, গল্প হবে। আরেকটা কথা তোমাদের ছোট্ট করে জানিয়ে রাখি, তোমরা কিন্তু স্কেয়ারি টেলসে বারবার ত্রিজিৎ করের লেখা গল্প শোনার জন্য রিকোয়েস্ট করেছিলে, তাই তোমাদের রিকোয়েস্টে ত্রিজিৎ করের লেখা দারুণক গল্পটা আমি কিন্তু তোমাদের শুনিয়েছিলাম। তোমরা এখনো পর্যন্ত কেউ সেই গল্পটা না শুনে থাকলে অবশ্যই কিন্তু চটপট শুনে এসো। তো যাই হোক, ইন্ট্রোটাকে আর বেশি বড় করব না। আজকে তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার এক ভয়ানক অভিশাপের গল্প, গয়না বাড়ির জঙ্গলে। আজকের গল্প পাঠিয়ে রয়েছে অভি, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। কালো অন্ধকার ভেদ করে একটা ভারী জিপগাড়ি মশমশ করে বেশ খানিকটা শুকনো দেবদারু গাছের পাতা মারিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। চারদিকে বড় বড় গাছগুলো অন্ধকারে আরব্য রজনীর নিগ্র পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। আর কি একটা যেন রাত জাগা পাখি একটা বিশ্রী একঘেয়ে স্বরে ডেকে চলেছে অনেকক্ষণ ধরে। জিপগাড়িটা এসে থমকে দাঁড়িয়ে গেল জঙ্গলের ঠিক মাঝখানে এসে। বার কয়েক বমি করার মতো ঘর ঘর করে আওয়াজ করে থেমে গেল। দিব্য কয়েকবার চাবি ঘুরিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে অনেক চেষ্টা করে রনে ভঙ্গ দিয়ে হাত তুলে নিল। না, এর দ্বারা হবে না মনে হচ্ছে। পিছনের সিটে আয়েশা আর রনি একে অপরের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল। শুধু সামনের সিটে তীর্থ চোখ মোবাইলে গুগল ম্যাপের দিকে রেখে একেবারে সিধে হয়ে বসেছিল আগাগোড়া। দিব্যর কথায় গাড়ির জানলা দিয়ে গলা বার করে অন্ধকারের দিকে তাকিয়ে কি দেখলো কে জানে। গলাটা আবার ঢুকিয়ে এনে বলল, আর তো 10-15 মিনিটের রাস্তা দেখাচ্ছে, এইটুকু রাস্তা হেঁটে যাওয়া যাবে না? মাথা খারাপ নাকি?
এই অন্ধকারে জঙ্গলের মধ্যে হেঁটে যাওয়া যায় নাকি? হ্যাঁ, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। আয়েশা আর রনি এবার আড়মোড়া ভেঙে উঠে বসল। আয়েশা হাই তুলতে তুলতে বলল, কি হলো রে, পৌঁছে গেছি? দিব্য পিছন দিকে তাকিয়ে বলল, না না, ঘুমো, গাড়িটা খারাপ হয়ে গেছে। রাতটা মনে হয় গাড়িতেই কাটাতে হবে। এত রাতে এখানে গাড়ি থেকে নামা যাবে না। মানে? রনি সোজা হয়ে বসে বলল, রনি আর আয়েশার সামনের মাসে বিয়ে, সেই উপলক্ষে এটাকে একটা ব্যাচেলার ট্যুর বলা যেতে পারে। যদিও আয়েশার এখানে আসা নিয়ে আপত্তি করেছিল রনি। দেখ, এটা আবার কিরকম ব্যাপার? ছেলেদের ব্যাচেলার ট্যুরে আবার তার বউ যায় নাকি? তাহলে আবার ব্যাচেলার ট্যুরটা আবার কিসের হলো ভাই? আরে বাবা, আর আমার 1 মাস পরে ফাঁসি হবে। জীবনে যে কটা দিন বেঁচে আছি সে কটা দিন একটু বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দে শান্তিতে কাটাতে দিবি না? রনির কথা শুনে আয়েশা মুখ বেঁকিয়ে বলেছিল, বারে, দিব্য আর তীর্থ বুঝি আমার বন্ধু নয়? আমরা তো একসাথেই কলেজে পড়েছি, আর আমারও তো একটা ব্যাচেলার ট্যুর প্রাপ্য, তাই নয় কি? কথাটা অবশ্য খুব একটা মন্দ বলেনি আয়েশা। এরা চারজনেই একসাথে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে পাশ করেছিল। যদিও এক একজনের এক এক ডিপার্টমেন্ট, তবু কি করে যেন প্রথম দিন থেকেই এরা চারজন খুব ভালো বন্ধু হয়ে গেছে। আয়েশার কথাটা তিনজনেই খুব একটা ফেলতে পারেনি। দিব্য হাসতে হাসতে বলেছিল, ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটাকে তাহলে ব্যাচেলার ট্যুর না বলে প্রি ওয়েডিং হানিমুন নাম দেওয়া যেতেই পারে। সে যাই হোক, কোথায় যাওয়া হবে সেটা নিয়েও একটা বিস্তর জল ঘোলা হলো। অনেক কথা কাটাকাটি, মারপিট, এমনকি কান্নাকাটির পর এই গয়নাবাড়ির জঙ্গলটা পছন্দ হলো সকলের। ডুয়ার্সের একেবারে শেষ প্রান্তে জঙ্গলে ঘেরা একফালি জায়গা, বেশিরভাগই আদিবাসীদের দখলে। জঙ্গলের একেবারে মাঝখানে একটা বাংলো আছে। লোকে একে জগজিৎ সিং বাহাদুরের বাংলো বলে। এক সময়ের খুব নাম করা শিকারী ছিলেন ভদ্রলোক। বাংলোর ভেতরে এখনো নাকি হরিণের চামড়া, হাতির দাঁত, গন্ডারের শিং এসব দিয়ে ডেকোরেশন করা আছে। দিব্যর বাবা হাইকোর্টের খুব বড় একজন উকিল। তার একজন ক্লায়েন্ট এই বাংলোর এখনকার ম্যানেজার। বাংলোটার দেখাশোনা তিনিই করেন। জগজিৎ সিং এর উত্তরাধিকারীরা এখন সবাই প্রায় বাইরেই থাকে। এই জায়গাটা এমনিই পড়ে আছে। বাংলোটার ছবি এবং আশেপাশের জঙ্গলের ছবি দেখেই সকলের খুব পছন্দ হয়ে গিয়েছিল। তবে ম্যানেজার সাহেব একবার বলেছিলেন, আপনারা যাচ্ছেন বটে, তবে জায়গাটা কিন্তু রাতে থাকার পক্ষে ঠিক নয়। শুনেছি ওই বাড়ির ওপরে নাকি কোনো এক দেবীর অভিশাপ আছে। অনেকবার ঠিক করা হয়েছিল বাংলোটাকে হোটেল হিসেবে ভাড়া দেওয়া হবে, কিন্তু এই অভিশাপের কারণে কেউ এখানে থাকতে চায় না। আপনারা বরং ডুয়ার্সের অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। দিনে ঘুরুন না যত ইচ্ছে, কোনো চাপ নেই। কিন্তু ওরা কেউ রাজি হলো না। রনি বলল, আরে বাবা, আর 1 মাস পরে বিয়ে করছি। জীবনের সব অ্যাডভেঞ্চার না বউয়ের শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচিং করতেই কেটে যাবে। এখনই তো সময় লাইফটাকে এনজয় করার। আয়েশাও তাল মিলিয়ে বলল, একদম ঠিক বলেছিস। আর 1 মাস বাদে বিয়ে করছি। হ্যাঁ, আর জীবনের সব অ্যাডভেঞ্চার বরের ভেজা টাওয়েল বিছানা থেকে ছুঁড়ে ফেলতে ফেলতেই কেটে যাবে। সেদিনই মোটামুটি ঠিক হয়ে গেল কলকাতা থেকে ওরা গাড়ি ড্রাইভ করে যাবে গয়নাবাড়ি। ম্যানেজার ভদ্রলোকও গয়নাবাড়ির বাংলোতে খবর পাঠিয়ে সব ব্যবস্থা করে রাখলেন। তীর্থ, রনি, আয়েশা তিনজনই অবশ্য বলেছিল তারাও একটু ড্রাইভ করবে, কিন্তু দিব্য স্টিয়ারিং ছাড়ল না। আরে আমি আছি তো, আমার ড্রাইভ করতে বেশ ভালোই লাগে। রনি আর আয়েশাও অবশ্য ব্যাপারটায় খুব একটা বাধা না দিয়ে পিছনের সিটে মনের আনন্দে গল্প করতে করতে একসময় দুজন দুজনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তবে তীর্থর রেসপন্সিবিলিটি মারাত্মক। এতটা রাস্তা টানা সে দিব্যর পাশে বসে ম্যাপ দেখে তাকে গাইড করে এনেছে। কি বলছিস? কি গাড়িতে রাত কাটাবো মানে কি? এটা কি সিনেমা হচ্ছে নাকি? আরে দাঁড়া, এত চেঁচাচ্ছিস কেন? আমি দেখছি।
একবার ইঞ্জিনটা দেখতে দে। তীর্থ বেরিয়ে এলো গাড়ি থেকে। দিব্য তার জ্যাকেটের ডগাটা খামচে ধরে আটকাতে চাইল, কিন্তু তার আগে তীর্থ বেরিয়ে এসেছে জিপ থেকে। দিব্য ড্রাইভিং সিটে বসেই চেঁচাতে লাগলো, আরে রাতের বেলা এরকম নেমে যাস না, এটা জঙ্গল, রাতের বেলায় যখন যা খুশি হতে পারে। আরে এই তীর্থ। উফ, দাঁড়া তো, এত চেঁচাস না, আগে দেখতে দে। দিব্যকে পাত্তা না দিয়ে তীর্থ ঘটাং করে বনেটটা খুলে ইঞ্জিনের ভিতরে মুখ ডুবিয়ে কি যে দেখতে লাগলো কে জানে। ওদিকে পিছনের সিট থেকে আয়েশাও গলা বাড়িয়েছে। কিরে, কিছু বুঝতে পারলি? কি যে হলো বুঝলাম না। সেই কলকাতা থেকে গাড়িটা দিব্যি ড্যাং ড্যাং করে এসে এই 10 মিনিট আগে এসে এরকম করে দেহ রাখলো কেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন দিদিমণি? একটা বিশ্রী খ্যানখ্যানে গলায় কে একজন যেন মাটি ফুঁড়ে উদয় হলো ঠিক আয়েশার জানালার পাশ থেকে। এক মাথা ঝাঁকড়া চুল লোকটার, গায়ের রং মিশ কালো, অন্ধকার জঙ্গলের সাথে প্রায় মিশে আছে। শরীরটা প্রায় কঙ্কালসার, হাতে একটা তুবড়ে ব্যাকানো গাছের ডাল লাঠির মতো করে ধরা। ব্যাপারটা এতটাই আকস্মিক যে আয়েশা ভয়ে ছিটকে রনির দিকে সরে এসে চিৎকার করে বলল, ও মা গো! এই এই কে কে আপনি? রনিও প্রায় একই সাথে চিৎকার করে উঠল, কিন্তু এসব চিৎকার চেঁচামেচিকে এক বিন্দু পাত্তা না দিয়ে লোকটা সোজা একেবারে জিপের জানালা দিয়ে মুখটা ঢুকিয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছেন দিদিমণি? সিংঝির বাংলোতে? ওখানে যাবেন না, ফিরে যান ফিরে যান ফিরে যান, দেবীর সাপ আছে, বসুমতী আসবে রাতের বেলায়। যান 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 যান, ফিরে যান ফিরে যান। লোকটার কথাগুলো বোধহয় আয়েশার কানে পৌঁছল না ঠিক মতো। তার আগেই সে পাগলের মতো চিৎকার করতে শুরু করলো ভয়ে। তীর্থ গাড়ির বনেটটা নামিয়ে ছুটে এলো এইদিকে। এই কেডা তুই? রাতের বেলায় ভয় দেখাতে এসেছিস? একেবারে মুন্ডুটা মাথা থেকে নামিয়ে দেবো। লোকটা এবার টুক করে মাথাটা বার করে নিয়ে সোজা এসে দাঁড়ালো তীর্থর সামনে। বসুমতী আসবে, তোর মুন্ডুটা নামিয়ে নেবে, আসবে সে আসবে, দেবীর অভিশাপ আছে, কেউ 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 বাঁচবে না, কেউ 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 বাঁচবে না। তীর্থ প্রায় ঝাঁপিয়ে লোকটাকে ধরতে গেল, কিন্তু তার আগেই সে যেমন মাটি ফুঁড়ে উদয় হয়েছিল তেমন করেই মাটিতে মিশে গেল। আসলে লোকটার গায়ের রং এতটাই কালো যে অন্ধকারে কেমন যেন হুট করে মিশে গেল। তীর্থ এদিক ওদিক দৌড়ে লোকটাকে খোঁজার চেষ্টা করল, কিন্তু পারল না। হাল ছেড়ে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে এসে বলল, ইস, লোকটার গায়ে কি নোংরা মাইরি! কতদিন চান করেনি কে জানে, ওর থেকে যে আসে সব লোক। গাড়ির পেছনের সিটে আয়েশা এখনো রনির গায়ের সাথে লেপ্টে বসে আছে। গাড়ির কাঁচটা বন্ধ করতেও সাহস পাচ্ছে না। উঠে আয়। আরে বলছি তো, ওই অন্ধকারের মধ্যে কিছু করা যাবে না, যা হবে কাল সকালেই দেখা যাবে। আরে দাঁড়া তো, দেখলামই না তো কিছু। তীর্থ ধমকে দিব্যকে থামিয়ে দিয়ে আবার গাড়ির ইঞ্জিনের ভেতর মুখ ডোবালো। একটু পরেই পিছনের ঝোপটা কেমন যেন নড়ে উঠল। সেটাও প্রথম চোখে পড়ল আয়েশার। সে বেচারি এখনো গুটি সুটি মেরে বসে আছে। হঠাৎ ঝোপটা নড়তে দেখে ভয়ে চিৎকার করে উঠল। ওটা 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 কি কি ওরকম ওরকম নড়ছে কেন? ওটা কি? ওই তো আবার বোধহয় লোকটা এসেছে। দাঁড়া, এবার মজা দেখাবো। তীর্থ ওদিকে এগিয়ে যেতেই পিছন থেকে চিৎকার করে উঠল দিব্য। তীর্থ যাস নে, কোনো জন্তু হতে পারে, সাবধান, উঠে আয় বাবা। তীর্থ দিব্যর দিকে একটা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই না মুখটা বন্ধ রাখ প্লিজ, এত ভয় থাকলে এখানে তোর আসাই উচিত হয়নি। তীর্থ আস্তে আস্তে এগিয়ে গেল ঝোপটার দিকে। হাতে একটা টর্চ, শুধু একটা টর্চ, আর কিছু না। সাহসটা তীর্থর সব থেকে বেশি ছোটবেলা থেকে। ঝোপটার কাছে এসে টর্চের আলোটা ফেলল ঝোপের উপর, আর ঠিক তখনই ঝোপটা নড়ে উঠল। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। অন্ধকারে গা ঢাকা দিয়ে লোকজনকে ভয় দেখাচ্ছিস? আজ দেখ তোর আমি কি করি।
আর কিছু হাতের কাছে না পেয়ে তীর্থ হাতের টর্চটা দিয়েই ঝোপটা সরাতে লাগলো। আর ঝোপটা একটু সরাতেই একটা ভয়ঙ্কর দৃশ্য। এক মহিলার ছিন্ন ভিন্ন দেহ মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে আসছে। তীর্থর মতো সাহসী ছেলেও এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ছিটকে সরে এলো। আয়েশা একটা ভয়ঙ্কর চিৎকার করে চোখ বন্ধ করে নিল, বোধহয় জ্ঞান হারালো। সেই মহিলা মাটিতে শোয়া অবস্থা থেকে একবারে এক অদ্ভুত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। এসেছিস তোরা? অনেকদিন বাদে এই গয়না বাড়ির জঙ্গলে রাতে কেউ এলো। কতদিন কিছু খাইনি, তোরা এসেছিস, বেশ করেছিস। এবার খেতে মিটবে আমার। মহিলার সেই ছিন্ন ভিন্ন শরীরটা এবার ক্রমশ এগিয়ে আসতে লাগলো তীর্থর দিকে। তীর্থ পিছু হটতে হটতে একেবারে গাড়ির কাছে এসে গেছে। দিব্য এক নাগারে অনেকক্ষণ ধরে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল। অদ্ভুতভাবে ঠিক এই সময় জিপটা ঘর ঘর করে আবার স্টার্ট দিল। তীর্থ উঠে আয় গাড়িতে। তীর্থ আর কোনো কথা না বলে প্রায় লাফিয়ে উঠে পড়ল গাড়িতে। দিব্যও সঙ্গে সঙ্গে গাড়িতে স্টার্ট দিয়ে দিল। কোথায় পালাবি? এই গয়না বাড়ির সীমানায় যতদিন আছিস ততদিন তোরা আমার শিকার। আমার খিদে না মিটিয়ে কোথাও পালাতে পারবি না, কোথাও না। জিপটা আবার সশব্দে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আর গাড়ির পিছনে শোনা যেতে লাগলো সেই অদ্ভুত মহিলার হুঙ্কার। কোথায় পালাবি? 10 মিনিটও লাগলো না। একটু পরেই সেই জগজিৎ সিং বাহাদুরের বাংলোর সামনে এসে দাঁড়ালো গাড়িটা। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত বড় বাংলোটাও যেন জঙ্গলের অন্ধকারের সাথে মিশে গেছে। একটাও আলো জ্বালা নেই ঘরে। সারা বাংলো একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই চারদিকে। আয়েশা সত্যিই জ্ঞান হারিয়েছে। ওকে ধরে বসে আছে রনি। তীর্থ আর দিব্য নামলো গাড়ি থেকে। একজন কেয়ারটেকারে থাকার কথা তো, কি নাম জানো? ধনঞ্জয়। হ্যাঁ, ধনঞ্জয়। সে কোথায় গেল? তীর্থর গলা উত্তেজিত। দিব্য হাতের টর্চটা এদিক ওদিক ঘুরিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু কাউকে দেখা গেল না। তীর্থ আবার চিৎকার করে বলল, আরে কোথায় গেল লোকটা? একবার ডাক না জোরে। গাড়ির মধ্যে আয়েশার অচেতন শরীরটা নিয়ে বসে আছে রনি। সেই অবস্থাতেই চিৎকার করলো, আরে কিরকম কেয়ারটেকার রেখেছে এরা? রাতের বেলায় গেট খুলে রেখে হাওয়া হয়ে গেছে। দিব্য আবার টর্চটা এদিক ওদিক ঘুরিয়ে চিৎকার করে ডাকলো, ধনঞ্জয়, ধনঞ্জয়, আমরা এসে গেছি কলকাতা থেকে। কোথায় তুমি? কোথা থেকে কে জানে আবারও যেন মাটি ফুঁড়ে উদয় হলো লোকটা। এই তো এসেছে। সব এর কারসাজি। তাকে একটা সাজিয়ে এনে আমাদের ভয় দেখাচ্ছে। নিজেও হঠাৎ হঠাৎ উদয় হয়ে ভয় দেখাচ্ছে। আজ এটাকে কেটেই ফেলবো। তীর্থ এবার লোকটার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এবারও লোকটা পাঁকাল মাছের মতো তীর্থর হাত থেকে পিছলে গিয়ে আবারও অন্ধকারে মিশে গেল। তীর্থর মাথায় যেন খুন চেপে গেছে। আজ তোকে ছাড়বো না, একদম কেটে মাটিতে পুঁতে রাখবো। লোকটাকে তাড়া করে তীর্থ ছুটে গেল অন্ধকারের দিকে। দিব্য হতাশায় সেদিকে একবার টর্চের আলো ফেলল, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, দুজনের কাউকেই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজনকেই যেন অন্ধকার গ্রাস করে নিয়েছে। দিব্য একবার গাড়ির দিকে ফিরে বলল, তুই একটু বস রনি, আমি দেখছি তীর্থ কোথায় গেল। রনির হ্যাঁ নার কোনো তোয়াক্কা না করে দিব্য চলে গেল সেই অন্ধকারের দিকে। একবার মুহূর্তের জন্য এই অন্ধকার বাড়িটার আশেপাশে কিছু শব্দের আলোড়ন হয়েছিল। এখন আবার সব নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। রনি চুপচাপ আয়েশাকে ধরে বসে আছে।
এক একটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো মনে হচ্ছে। মাঝে মাঝে চিৎকার করে ডাকতে ইচ্ছা করছে দিব্য আর তীর্থর নাম ধরে, কিন্তু কাউকেই যে দেখা যাচ্ছে না। ওদের নাম ধরে চিৎকার করে ডাকলে সেই ডাক যে তার কাছেই ফিরে আসবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে রনি। হঠাৎ মনে হলো একটা কি যেন নড়ছে ওইদিকে। রনির মনে হলো ওরা বোধহয় ফিরে এসেছে। রনি এক হাত দিয়ে আয়েশাকে ধরে অন্য হাতে জানলার কাঁচটা নামিয়ে মুখটা বাড়ালো, কিন্তু কোথায় তীর্থ? তীর্থ আর দিব্যকে তো দেখা যাচ্ছে না। ঠিক তখনই দেখা গেল আবার সেই মহিলাকে, একটা ডালিয়া ফুলের টপকে প্রায় উল্টে তার ওপর দিয়ে অদ্ভুতভাবে শুয়ে শুয়ে মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে আসছে রনির দিকে। গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে সেই মহিলার শরীর। মনে হচ্ছে কেউ যেন তরোয়াল দিয়ে কুপিয়েছে মেয়েটাকে। গলায় একটা গভীর ক্ষত, শরীরের অন্যান্য অংশ দিয়েও রক্ত পড়ছে। ঠোঁটের দুপাশ দিয়ে গাঢ় কালো রক্ত নেমে আসছে। রনির হাত পা ঠান্ডা হয়ে গেছে, শরীরটা যেন অবশ হয়ে গেছে। জ্ঞানটা চলে যাওয়ার আগে একবার অস্ফুটে মুখ দিয়ে বের হলো তার বন্ধুদের নাম। দিব্য, রনি। আমি এক্ষুনি কলকাতায় ম্যানেজার সাহেবকে ফোন করছি। কোন আক্কেলে তুমি রাতের বেলায় গেট খোলা রেখে চলে গিয়েছিলে? হ্যাঁ, আমরা আসবো যেন বাড়িতে থাকার প্রয়োজন মনে করনি? দেখছি তোমার চাকরি কে রাখে। রাতে কেউ আসে না সাহেব, আপনাদের আসতে সন্ধে হয়ে গেছে দেখে আমি ভাবলাম আপনারা বোধহয় আর আসবেন না, আর গেট খুলে রাখার কথা বলছেন। সাহেব, চোরেরও প্রাণের ভয় আছে, এ বাড়িতে রাতে কেউ আসে না। একটা তুমুল তর্কাতর্কি আর চিৎকার আলতো করে কানে ভেসে আসছিল। আয়েশার মনে হলো যেন মৃত্যুর ওপার থেকে ভেসে আসছে কথাগুলো। একটু একটু করে কথাগুলো স্পষ্ট হতেই ধর্মর করে উঠে বসল সে। জেগে উঠেই দেখল আগা গোড়া একটা লাল কার্পেটে মোড়া বিশাল হলঘর, আর ঠিক মাঝখানে একটা বিশাল বার্মাটিক কাঠের সোফায় শুয়ে আছে সে। আর তার ঠিক সামনে আবার ভয় চিৎকার করে উঠল আয়েশা। ঠিক তার সামনে প্রায় সিংহাসনের মতো দেখতে একটা চেয়ারে বসে আছে একটা লোক, আর তার মুখটা সিংহের মতো। আর একটা অদ্ভুত ঝিঁঝির শব্দ ভেসে আসছে সেই সিংহের মুখের ভেতর থেকে। কিরে, এরকম আহাম মুখের মতো চেঁচাচ্ছিস কেন? মুখের সামনে থেকে সিংহের মুখোশটা সরিয়ে বলল তীর্থ। আয়েশার মনে হলো তার হৃৎপিণ্ডটা বুকের মধ্যে জাম্পিং বলের মতো লাফাচ্ছে। ভালো করে কথাও বলতে পারল না। প্রায় পাক্কা 1 মিনিট তীর্থকে আপাদ মস্তক দেখে তারপর বলল, তুই তুই এরকম সিংহের মুখোশ পরে বসে আছিস কেন? কাল রাতের ওই মহিলা কি কম ছিল নাকি? আরে না রে ভাই, এটা মুখোশ নয়, আয়না। এই দেখ, এদিকটা আয়না আর পিছনে একটা সিংহের মুখোশ। এই জগজিৎ সিং এর বাড়ির সব জিনিসেই একটা পাশবিক ছোঁয়া আছে। আসলে আমি সঙ্গে আয়না আনতে ভুলে গেছিলাম। আর জানিসই তো, যাই হয়ে যাক, সকালবেলা আমাকে দাড়ি কাটতেই হবে। এতক্ষণে আয়েশা বুঝল ওই ঝিঝি আওয়াজটা তীর্থর ট্রিমারের আওয়াজ। যাকগে, একটা তো জ্ঞান ফিরলো, আর একটা তো এখনো ফেন্ট হয়ে আছে। কিছু বুঝতে পারছি না, আদৌ এখানে থাকা হবে নাকি? তীর্থর কথায় এতক্ষণে যেন আয়েশার হুঁশ ফিরল। একটু চারিদিকে চোখ বোলাতেই দেখল সামনের সোফাতে রনি গা এলিয়ে শুয়ে আছে, চোখ বন্ধ। কি হলো রনির? এই রনি, রনি, রনি ওঠ না! কি হলো তোর? রনি, এই রনি! আয়েশা প্রায় ঝাঁপিয়ে পড়ল রনির উপর, কিন্তু বার কয়েক ধাক্কা দেওয়ার পরেও চোখ খুলল না রনি। আয়েশা উদ্ভ্রান্তের মতো তাকালো তীর্থর দিকে। বুঝতে পারছি না, আমরাও অনেক ডাকাডাকি করেছি, কিন্তু সাড়া দেয়নি। আসলে সব হয়েছে ওই কেয়ারটেকারটার জন্য। ওই শোন না, দিব্য ঝাড়ছে ব্যাটাকে। কি রকম আক্কেল দেখ!
গেট খোলা রেখে বাড়ি অন্ধকার রেখে চলে গেছে। বলে নাকি রাতে এখানে কেউ আসে না। আপনাদের দেরি দেখে ভাবলাম আপনারা আসবেন না। তুই ভাব একবার সেন্সটা, না এলে আমরা জানাবো না। এদিকে এখানে এসেই দেখলাম কালকে সেই কালো কঙ্কালটা আবার বসুমতী জেগেছে। দেবীর অভিশাপ ফভিশাপ বলে নাচানাচি শুরু করেছে। এত মাথা গরম হয়ে গেল যে কি বলবো। লোকটার পিছনে ধাওয়া করলাম, আমার পিছনে দিব্যও গেল। যখন ফিরে এলাম দেখলাম এটাও পড়ে আছে অজ্ঞান হয়ে। ঠিক কি হয়েছিল বা কি দেখেছিল কিছুই বলতে পারবো না। আবার এসেছিল ওই মহিলা। তীর্থ যখন কথাগুলো বলছিল তখন রনি আস্তে আস্তে চোখ মেলেছিল। ওরা কেউ খেয়াল করেনি। তীর্থর কথা শেষ হতেই বলল আস্তে আস্তে, কি ভয়ঙ্কর, সারা শরীর দিয়ে রক্ত ছুটছে। হ্যাঁ, এখনো গাটা কেমন যেন শিরশির করছে আমার। কে বলতো ওই মহিলা? এই কি জীবিত নাকি নাকি কোনো প্রেতাত্মা? মৃত। মেয়েটার নাম বসুমতী। প্রায় 100 বছর আগে জগজিৎ সিং বাহাদুরের আমলে মারা গেছে, মানে খুন হয়েছে। এই বাংলোর মধ্যেই কোনো এক গোপন জায়গায় নাকি তাকে পুঁতে রাখা হয়েছে। রাতের বেলায় এই বাংলোতে বা বাংলোর আশেপাশে কাউকে দেখলে সেই গোপন সমাধি থেকে উঠে আসে আর তাকে মেরে তার শরীরে রক্ত পান করে। কোনো এক দেবীর আশীর্বাদ নাকি আছে বসুমতীর ওপরে। যদি সেইভাবে 100 জন মানুষের রক্ত পান করতে পারে তবে নাকি বসুমতী আবার ফিরে আসবে পৃথিবীতে। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলে গেল দিব্য। ওর বলার মধ্যে এমন একটা আবেশ করা ভঙ্গি ছিল যে কেউ আর যেন কোনো কথা বলতে পারল না কিছুক্ষণের জন্য। একটু পরেই সবার আগে কথা বলল তীর্থ। স্টুপিড ম্যান, এসব ফালতু গাঁজাখুরি গল্প কি করে বানালি গুরু? সকাল সকাল গাঁজায় টান মেরেছিস নাকি? আমি না, ওই কেয়ারটেকার বলল। এতক্ষণ ধরে এইসব কথাই বলছিল। বলে নাকি ওই 100 বছর আগের মরে যাওয়া ভূতনি নাকি এখনো রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়। অলরেডি নাকি 98 জন মানুষকে মেরে রক্ত খেয়েছে, আর নাকি 2 জন বাকি। তাহলেই নাকি জীবনটা ফিরে পাবে। উফ প্লিজ, এ বেটার নির্ঘাত কোনো ধান্দা আছে। আঁকা বাংলো পেয়ে নির্ঘাত চোরাই মালের বিজনেস করে, তাই আমাদের এখান থেকে ভাগাতে চাইছে। আমি একদম শিওর। না সাহেব, না, এসব কথা বলবেন না। আমি এখানকার আদিবাসীর ছেলে সাহেবজি। এখানকার আদিবাসীদের যাকে খুশি জিজ্ঞাসা করুন, সবাই বলবে, সবাই জানে। ধনঞ্জয় এই বাড়ির বহুদিনের কেয়ারটেকার। দিব্য আর তীর্থ আবার লোকটাকে তেড়ে ধমক দিতে গেল, কিন্তু আয়েশা থামালো ওদের। দাঁড়া না, কি বলছে একটু শুনতে দে তো পুরোটা। কাল রাতে যেটা দেখেছি সেটা তো আর শোনা কথা নয়। আমরা 4 জনেই তো দেখেছি। আর আর ওই মহিলা যেভাবে আসছিল, কথা বলছিল, এটা তো সত্যি যে কোনো জীবিত মানুষ এরকম করতে পারে না। কোনো মানুষ এরকম আঘাত নিয়ে এমন নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে না। বেশ, তাহলে শোন গল্প। আমি আধা খেচড়া করে শুনে নিয়েছি, কিন্তু তার আগে ভাই একটু কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করতো। সেই কাল সন্ধ্যায় রাস্তার ধাবায় কয়েকটা রুটি আর তরকা খেয়েছিলাম, তারপর থেকে তো আর কিছুই জোটেনি। ধনঞ্জয় মাথা নেড়ে চলে গেল। আয়েশা আর রনিও উঠে পড়ল। কালকের জামা কাপড়ই শুয়েছিল এতক্ষণ ধরে, তার উপর এতক্ষণ ধরে অজ্ঞান হওয়ার জন্যই বোধহয় মাথাটাও ধরে আছে। দুজনেই চলে গেল ভেতরে একটু ফ্রেশ হয়ে আসার জন্য। আধ ঘন্টার মধ্যেই ব্রেকফাস্ট টেবিল রেডি হয়ে গেল। কাল রাতে কিছু খাওয়া হয়নি বলতেই বোধহয় ব্রেকফাস্টের আয়োজন বেশ জোরদার করল ধনঞ্জয়। লুচি, আলুর দম, রসগোল্লা, একেবারে এলাহি ব্যাপার। সকলেরই পেটে আগুন খিদে, তাই আর কোনো কথা না বলেই সকলেই ব্রেকফাস্ট টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ল। ব্রেকফাস্ট শেষ করে হাতে চায়ের কাপ নিয়ে দিব্য বলল, হ্যাঁ ধনঞ্জয়, এবার তোমার গল্পটা বলো তো। আয়েশার রনির চোখে এখনো হালকা ঝিমুনি আর ক্লান্তি লেগে আছে। ওরা চায়ের কাপ হাতে সোফায় গা এলিয়ে দিল। ধনঞ্জয়ও একটা কাপ হাতে নিয়ে এসে বলল, এটাকে গল্প বলবেন না সাহেব, এটা গয়না বাড়ির জঙ্গলের ইতিহাস সাহেব, এটাই সত্যি। বুঝেছি, চালু করো। ধনঞ্জয় চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো, প্রায় 100 বছর আগে জগজিৎ সিং বাহাদুরের বাংলো ছিল এটা।
বেশ বড় শিকারী বলে সিং সাহেবের খুব নাম ছিল। ইংরেজ শিকারীরা পর্যন্ত খুব তারিফ করত। ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে শিকার করতে যেতেন সিং সাহেব। লোকে বলতো সিং সাহেব বাতাসে গন্ধ শুকে বলে দিতে পারত একটু আগে খান দিয়ে কোন জন্তু গেছে। হাতের টিপ অব্যর্থ, চোখ বন্ধ করে গুলি চালালেও নিশানা ব্যর্থ হয় না। একবার নাকি প্রায় 20 ফুট দূর থেকে অব্যর্থ লক্ষ্যে বাঘ শিকার করেছিলেন। তবে মানুষের সবটুকু তো আর ভালো হয় না। জগজিৎ সিংয়ের কিছু বদগুণও ছিল। সাহেবদের সঙ্গে থেকে থেকে তার কথাবার্তা, আদব কায়দা, আচার ব্যবহার সব সাহেবদের মতো হয়ে গিয়েছিল। কালো অর্ধ উলঙ্গ আদিবাসীদের তিনি মানুষ বলে মনে করতেন না। এই গয়নাবাড়ি এলাকায় যত আদিবাসী থাকতো তাদের তিনি নিজের দাস বলে মনে করতেন। যখন খুশি যা খুশি অত্যাচার করতেন। কেউ বাধা দিতে গেলে সবার সামনে একেবারে এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দিতেন। কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়। ছোট ছোট আদিবাসী বাচ্চাদের উল্টো করে ঝুলিয়ে শরীরে পিন ফুটিয়ে দিতেন। তারা ব্যথায় চিৎকার করত, আর সেই পিন ছোঁয়ানো জায়গা থেকে চুইয়ে চুইয়ে রক্ত বের হতো। সেই রক্তের গন্ধ শুকে আর বাচ্চার কান্না শুনে বাঘ আসত, আর উনি দূরে গাছের মগডালে বসে বাঘের শিকার করতেন। সিং সাহেবের অন্যতম আমোদ প্রমোদের জায়গা ছিল কুস্তির আখড়া। এই বাংলোরই ভিতরে এক জায়গায় ছিল সেই আখড়া। একেবারে সেই রোমান সাহেবদের মতো মাঝখানের জায়গায় দুজন আদিবাসী যুবক কুস্তি লড়ত, আর চারিদিকে গোল করা গ্যালারিতে সিং সাহেব তাঁর বন্ধু বান্ধবদের নিয়ে বসে সেই কুস্তি দেখতেন। কুস্তির নিয়ম ছিল যতক্ষণ না একজন আরেকজনকে মেরে ফেলতো ততক্ষণ সেই কুস্তি চলত। একজনের মৃত্যু হতো, আরেকজনও তখন ক্লান্ত, রক্তাক্ত। সেই রক্তাক্ত পালোয়ানকেও সিং সাহেব গুলি করে মেরে ফেলত। এতেই ছিল তাঁর আনন্দ। সিং সাহেবের ঘরের কাজকর্ম, বাগান পরিষ্কার, রান্নাবান্না, এই সব কাজকর্ম আদিবাসী মেয়েরা করে দিত। এক এক দিন এক এক পরিবারের মেয়েরা এসে সব কাজ করে দিত। তার বদলে সাহেব তাদের কোনো মজুরি দিত না। এটাই ছিল এখানকার নিয়ম। যেদিন যে বাড়ির ওপর দায়িত্ব পড়তো সেদিন সেই বাড়ির লোক এসে কাজ করত। এই আদিবাসী পাড়ায় একটি মেয়ে থাকত, তার নাম ছিল বসুমতী। বসুমতী সকলকে বলেছিল সে যেভাবেই হোক সিং সাহেবের কাছ থেকে মজুরি নিয়ে আসবে। এভাবে মাগনা এসে কিছুতেই কাজ করবে না। অনেক হয়েছে এই অত্যাচার, এবার বন্ধ করা দরকার। সকলে বারণ করেছিল তাকে, কিন্তু মেয়েটি কোনো কথা শোনেনি। ঘরদোর পরিষ্কার, রান্নাবান্না সব করে মেয়েটি সোজা গিয়ে হাজির হলো সিং সাহেবের কাছে। সিং সাহেব তখন তাঁর কিছু সাহেব বন্ধুদের সাথে নতুন শিকারের প্ল্যান করছিলেন। এর মধ্যে হঠাৎ একটি কালো কুৎসিত মেয়ে এসে হাজির হওয়ায় বেশ বিরক্ত হয়ে সিং সাহেব বললেন, রে তুই কি চাস? বাবু, বাবু তোর বাড়ি পরিষ্কার করেছে, রান্না করেছে, পয়সা দে। সিং সাহেব প্রথমটায় অবাক হলেন। আজ পর্যন্ত এরম কথা তার সামনে বলা তো দূর, কেউ কোনোদিন বলার কথা ভাবতেও পারেনি। কথাটা যে সে কি বলল সিং সাহেব বোধ করি এটার অর্থই বুঝতে পারেনি। তাই আরো বিরক্ত হয়ে রেগে গিয়ে বললেন, পয়সা? কিসের পয়সা? বসুমতী হেসে আরো ভালো করে বুঝিয়ে বলল, বাবু তোর বাড়িতে কাজ করলাম, মজুরি দিবি না? সিং সাহেবের শরীর দিয়ে যেন কারেন্ট বয়ে গেল। এরকম কথা তার সামনে কেউ কোনোদিন বলতে পারে এটাই যেন বিশ্বাস হয়নি তার। প্রথমটা রেগে গেলেও তারপর যেন বিদ্যুতের মতো হাসি খেলে গেল সিংজির মুখে। হাসতে হাসতে তিনি বললেন, আজকে তো শিকারে যাচ্ছি, 3 দিন বাদে ফিরবো। 3 দিন বাদে সন্ধ্যায় আসিস বাংলোতে। বোকা মেয়ে সিংজির কথার মানে বোধহয় ঠিক মতো ধরতে পারল না। 3 দিন বাদে সকালেই ফিরলেন সিংজি। খুব আনন্দ, প্রচুর ভালো ভালো শিকার পাওয়া গেছে।
সন্ধ্যাবেলায় বাংলোতে মজলিস বসেছে। দুটো হরিণের শরীরের এপর ওপর করে আগুনে পোড়ানো হচ্ছে। বসুমতী তখন গিয়ে হাজির হলো। সিংজি তার সাহেব বন্ধুদের সঙ্গে খানা পিনায় মত্ত। সদ্য আগুনে সেঁকা হরিণের মাংস আর তার সাথে সোনালি রঙের পানীয়। বসুমতীকে দেখে সিং সাহেবের ভেতরের রাক্ষসটা জেগে উঠল। মাদকতা জড়ানো গলায় বলল, "ইরে, আবার এসেছিস কেন?" তুই যে বলেছিলি বাবু আজ আমার মজুরি দিবি। দেব তো। তা তোর মজুরি কত? এ মাসে 5 বার এসে তোর ঘরদোর পরিষ্কার করেছি, রান্না করেছি। 5টা টাকা দে, তাহলেই হবে। একদম ঠিক হিসেব করেছিস। এখানে আমরাও 5 জন আছি। বেচারা বসুমতী তখনও ঠিক বুঝতে পারলো না সিংজি কি মজুরি দেওয়ার কথা বলছে। সিংজির সাথে সেদিন আরো 4 জন সিংজির ইংরেজ বন্ধু ছিল। সেই 5 জন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল বসুমতীর ওপর। বসুমতীর কালো শরীরটা ক্রমশ রক্তাক্ত হয়ে উঠল। সেদিন সেই 5 জন রাক্ষস শুধুমাত্র বসুমতীকে বেআব্রু করে ধর্ষণ করেই শান্তি পায়নি। জগজিৎ সিং একটা ধারালো ছুরি দিয়ে তার নগ্ন শরীরে আঘাত করতে করতে চেঁচিয়েছিল, "এনে তো মজুরি নে।" জগজিৎ সিং বাহাদুর যে তোদের মতো অসভ্য কালো বাঁদরিগুলোকে হাতের সামনে পেয়েও ছেড়ে দেয়, এটাই তোদের মজুরি, বুঝলি? এর বেশি কিছু চাইতে হলে তোদের এই হাল হবে। এই অবধি বলে ধনঞ্জয় কিছুক্ষণের জন্য থামল। সকলের চায়ের কাপ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু গল্প শুনতে শুনতে কারো যেন কিছু খেয়াল ছিল না। হাতে সেই কাপ ধরেই বসেছিল সবাই। গল্পটা বেশ ভালোই, চালিয়ে যাও। ও হ্যাঁ, আর 1 কাপ চা হবে নাকি? আগের কাপটা কখন শেষ হয়ে গেল টের পেলাম না। ধনঞ্জয় মুখে কিছু বলল না, আস্তে করে চলে গেল রান্নাঘরে। একটু পরেই একটা কাঠের ট্রেতে 5 কাপ চা নিয়ে ফিরে এলো। আয়েশা চায়ের কাপটা হাতে তুলতে তুলতে বলল, কে একজন দেবীর কথা বলছিলে, সেটার কি ব্যাপার? দেবীর অভিশাপ আর ওই বসুমতীর আবার জন্ম নেওয়া, এই ব্যাপারগুলো তো বললে না। বলছি ম্যাডাম, বসুমতীর কথা তো সবে শুরু হয়েছে। গরম কাপে চুমুক দিয়ে ধনঞ্জয় আবার বলল, আমাদের এই অঞ্চলের কিছু আদিবাসীদের মধ্যে এক দেবীর পুজোর প্রচলন আছে, নিকুম্ভিলা দেবী। সেই যে রামায়ণে আপনারা যার কথা শুনেছেন, মেঘনাদ যে দেবীর পুজো করত, যে দেবীর পুজো করার সময় লক্ষণ লুকিয়ে গিয়ে মেঘনাদকে মারে, সেই নিকুম্ভিলা দেবী। রক্তবীজকে মারার সময় দেবী কালীকে যে দেবীরা সাহায্য করেছিলেন, এই নিকুম্ভিলা দেবী তাঁদের মধ্যে একজন। এর মুখ সিংহের মতন আর শরীর মানুষের মতন। রাতের অন্ধকারে গোপনে এই দেবীর পুজো করা হয়। বসুমতী যে এই দেবীর পূজা করত তা কেউ জানত না, জানার কথাও নয়। এই পুজো গোপনেই করার নিয়ম। 5 জন পশু যখন বসুমতীর শরীরের উপর তাদের সব আক্রোশ মিটিয়ে ক্লান্ত হয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে হাসাহাসি করছিল, তখন বসুমতী সেই নগ্ন রক্তাক্ত অবস্থাতেই উঠে দাঁড়ালো। আসছিস? এসে নে সাহেব, এসে নে। আজ রাতের মতো এসে নে। কাল থেকে তোদের জীবনে কাল ঘনিয়ে আসবে। দেবী নিকুম্ভিলার অভিশাপ নামবে তোদের ওপর। এই আমি বসুমতী তোদের সকলের গলার নলি কেটে রক্ত খাবো। সিংজি মদ্যপ অবস্থায় তখন মাটিতে লুটোপুটি খাচ্ছিল। সেই অবস্থাতেই লাফিয়ে উঠে মাটিতে পড়ে থাকা একটা তরোয়াল দিয়ে বসুমতীর গলা লক্ষ্য করে চালিয়ে দিল।
মদ্যপ অবস্থায় তরোয়ালের কোপ দিয়েছিল বলেই হয়তো মুন্ডুটা কেটে পড়ে যায়নি, কিন্তু একটা খুব গভীর ক্ষত তৈরি হয়েছিল। সেই আঘাত বসুমতী সহ্য করতে পারেনি, প্রায় সঙ্গে সঙ্গেই পড়ে গেল মাটিতে। শরীরটা বাঁড় দুয়ে কেঁপে উঠে থেমে গেল। সিংজি এবার পিশাচের মতো অট্টহাস্য দিয়ে বললেন, আমাকে মারবি তুই? মার মার, দেখি কত পারিস। বসুমতীর সেই রক্তাক্ত নগ্ন দেহটাকে এলো পাথারি লাঠি মারতে লাগলেন সিংজি। তারপর সেই রাতেই এই বাংলোর কোনো এক গোপন জায়গায় তার শরীরটাকে পুঁতে দেওয়া হয়। এই বাংলোরই কোনো এক গোপন জায়গায় আছে বসুমতীর কবর, কিন্তু আজ পর্যন্ত সেটা কেউ খুঁজে পায়নি। সেদিনের রাতটা কেটে গেল, কিন্তু ঠিক তার পরের রাত থেকেই শুরু হলো দেবী নিকুম্ভিলার খেলা। পরদিন রাতে সিংজি ডিনার সেরে শুতে যাবেন, এমন সময় দেখলেন দেওয়ালে একটা বিশাল ছায়া। মুখটা সিংহের মতো আর শরীরটা মানুষের মতো। সিংজি এদিক ওদিক তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কিন্তু দেওয়ালে সেই ছায়াটা ক্রমশ বড় হয়ে উঠছে। সিংজি প্রথমে ভাবলেন আগের দিনের ঘটনার কথা জানতে পেরে কিছু আদিবাসী হয়তোবা প্রতিশোধ নিতে এসেছে। সকালবেলা জঙ্গলের কিছু কিছু জায়গায় বেশ গন্ডগোল হতে দেখা গেছে। সিংজি মনে মনে হাসলেন, যত সব হারে হাবাতেদের কাণ্ড, দুদিন চেঁচামেচি করবে, আবার সব ঠিক হয়ে যাবে। সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, এই এই কালো মাদুরগুলো, তোরা 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 কি ভেবেছিস আমাকে? সিংহের মুখোশ পরে আমাকে ভয় দেখাবি? আমাকে, এই জগজিৎ সিং বাহাদুরকে ভয় দেখাবি? আমি 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 তোদের সবাইকে এক গুলিতে সাবার করে দেব। সিংজির কথা শেষ হয়েছে কি হয়নি, অমনি যেন মনে হলো বাংলোর মধ্যে একটা বিস্ফোরণ হলো। দেওয়ালে যে সিংহের মুখওয়ালা ছায়ামূর্তি ছিল সে যেন অট্টহাস্য করে উঠল। সে হাসি এমনই ভয়ঙ্কর যে সিংজির কপালেও যেন ঘাম জমে গেল। কে 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 এমন করে হাসছিস? সামনে আয়। দেবী নিকুম্ভিলা, বলেছিলাম না দেবী মা আমার মৃত্যুর প্রতিশোধ নেবে। আজ থেকে এই কয়লা বাড়িতে মৃত্যুর তাণ্ডব শুরু হবে। যে কবরে সিংজি বসুমতীকে কবর দিয়েছিল সেই কবর ভেদ করে উঠে এসেছে বসুমতী। সারা শরীরে সিংজির তরোয়াল দিয়ে খোঁচানোর দাগ, গলায় একটা গভীর ক্ষত। সেই ক্ষত দিয়ে গাঢ় কালো রক্ত বের হচ্ছে। সিংজি ততক্ষণে কথা হারিয়ে ফেলেছেন। দেওয়ালের সেই ছায়ামূর্তি বিকট রূপ নিয়েছে ততক্ষণে। আজ আজ তোর জীবনের শেষ দিন সাহেব। গরিবের মেয়ের মান ইজ্জতের কোনো দাম নেই না তোর কাছে। আজ এই মেয়ের জীবনের দাম তোকে নিজের জীবন দিয়ে মেটাতে হবে। মরার আগে দেবী মার কাছে নিজের প্রাণের বিনিময়ে তোর মরণ কামনা করেছিলাম। যে দেখ, দেবী আজ নিজে এসেছেন তোকে মারবে বলে। দেবী তোকে মারবে, আর তোর রক্ত আমি খাবো। তোর মতো 100 জন পিশাচের রক্ত খেলে আমি আবার ফিরে আসবো। বসুমতী আবার ফিরে আসবে। তারপরেই আবার একটা নির্মম হাসি, আর তারপরেই কোনো এক অদৃশ্য স্থান থেকে ছুটে এলো যেন শয়ে শয়ে তরোয়াল। সিংজির ছিন্ন ভিন্ন শরীরটা পড়ে রইল সেখানে। শোনা যায় বসুমতী নাকি সেদিন সিংজির শরীর থেকে রক্ত পান করেছিল। বসুমতীর আর হিম করা হাসির আওয়াজ শোনা গিয়েছিল গয়না বাড়ির শেষ প্রান্ত অবধি। শুধু জগজিৎ সিং নয়, এই পরিবারের অনেক অনেক লোক মারা গেছে বসুমতীর হাতে। এই কারণেই ওই পরিবারের আর কেউ এই বাড়িতে থাকে না। এরপরেও আপনাদের মতো অনেকে এখানে রাতের বেলায় থাকতে এসেছে, বসুমতী কাউকে ছাড়েনি।
আপনাদের ভালো কথা বলছি সাহেব, এই বাড়িতে রাতে থাকবেন না। আপনারা দিনে এখানে থাকুন, কিন্তু রাতের দিকে গয়না বাড়ির অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। গল্প শুনতে শুনতে সবাই যেন কোথায় হারিয়ে গিয়েছিল। তাহলে কাল রাতে আমরা যে মহিলাকে ওরকম রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম সে বসুমতী? হ্যাঁ ম্যাডাম। আর একজন যে কঙ্কালসার লোককে দেখেছিলাম, যে বারবার আমাদের এখানে আসতে বারণ করেছিল, সে কি? ধনঞ্জয় কি যেন ভাবল। বলতে পারবো না ম্যাডাম, ওর কথা আপনাদের মুখেই প্রথম শুনলাম। মনে হয় আদিবাসী গ্রামের কেউ হবে, কিন্তু তারা তো কেউই রাতের দিকে এদিকটায় আসে না। বলতে পারবো না ম্যাডাম। তীর্থ উঠে দাঁড়িয়ে জানলার দিকে গিয়ে মোবাইলটা দেখলো একবার। জঙ্গলের ভেতর, তাও আবার ঘরের মধ্যে সিগন্যাল পাওয়া যায় না সবসময়। তীর্থ মোবাইলটা দেখতে দেখতেই বলল, তা গল্প তো অনেক হলো, দুপুরের খাবার দাবারের কি ব্যবস্থা করলে? আয়েশা সোফা ছেড়ে উঠতে উঠতে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি লাঞ্চ করে তো বেরিয়ে পড়তে হবে। তীর্থ তার দিকে হাঁ করে তাকিয়ে বলল, কোথায় যাবি? মানে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করতে হবে না? না, আমরা অন্য কোথাও থাকছি না, আমরা এখানেই থাকবো। আয়েশার মুখটা কাঁচুমাচু হয়ে গেল। ধনঞ্জয় চলে গেল রান্নাঘরের দিকে। বোধহয় ভাবল, এত কিছু বলার পরেও যদি এরা যেতে না চায় তাহলে আর কি, মানে কুম্ভিলাই এদের রক্ষা করুক। আয়েশা আবার মিনমিনে গলায় বলল, আমরা আমরা সত্যি এখানে থাকবো? হ্যাঁ, থাকবো, বলল রনি। আয়েশা অবাক হয়ে ওর দিকে তাকালো। রনি মাথাটা নামিয়ে একটু লজ্জা লজ্জা হাসি দিয়ে বলল, দেখ, কাল যে আমি ভয় পাইনি সেটা নয়, আমিও ভয় পেয়েছিলাম। ইনফ্যাক্ট ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তবে এখন মনে হচ্ছে বসুমতীকে অতটা ভয় না পেলেও চলতো। দেখ, বসুমতী তো বলেছিল ওই সিং সাহেবের মতো পিশাচের রক্ত খাবে। আমরা তো নেহাতেই সাদামাটা মানুষ, আমাদের রক্ত ওর কোনো কাজে আসবে না। তাই মনে হয় আমাদেরও কিছু করবে না। আর যাই বল ভাই, এরকম অ্যাডভেঞ্চারের একটা ব্যাপার আছে। সকালে রোদ থাকতে থাকতে বাংলোর আশেপাশে ঘুরল সবাই। তবে বোঝা যাচ্ছে কালকের রাতের সেই ভয়াবহ ব্যাপারটার রেশ এখনো কিছুটা হলেও আছে। কে জানে দিনের আলো নিভে যাওয়ার পর কি হবে এখানে। এই এই এত কাছে না, একদম না, একদম না, দূরে যা, দূরে যা, আরো দূরে যা, একদম খাটের ওই কোণায় যা, যা ওই কোণায়, একদম কাছে আসবি না। আর যদি মাঝরাতে কাছে আসার চেষ্টা করেছিস তো আমি কিন্তু বিয়ে ভেঙে দেবো বলে দিচ্ছি। মানেটা কি? আমরা আমরা একসাথে এক ঘরে রাত কাটাবো আর আমি তোকে ছুঁতেও পারবো না? এটা কিরকম অত্যাচার হচ্ছে শুনি? শোন শোন, এটা কিন্তু কথা ছিল না। এটা কিন্তু কথা ছিল না মানেটা কি? হ্যাঁ, তীর্থরা তো বলেছিল এটা আমাদের প্রি ওয়েডিং হানিমুন। একদম না, নেহাত কি সব ভয়ঙ্কর গল্প শুনলাম সকালবেলা, নয়তো এ ঘরে শুতেই আসতাম না। একদম ওইদিকে যা, ওইদিকে যা বলছি, ওইদিকে যা, ওইদিকে গিয়ে শো। বসুমতীর গল্প শোনা বাদ দিয়ে সারা দিনটা এত সুন্দর কেটেছে যে আগের রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আর তেমনভাবে মনে পড়ছে না কারো। সন্ধ্যের পর থেকেও ভালোই কেটেছে সময়, ক্যারাম খেলে, টিটি খেলে, চুটিয়ে আড্ডা মেরে। জগজিৎ সিংয়ের বাড়িটা যেন আস্ত একটা মিউজিয়াম। পুরোটা ঘুরে দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়। ধনঞ্জয় অবশ্য রাতের খাবারটা আবার আগেই করে রেখে চলে গেছে। ডিনারের আগে ওদের 4 জনের চিকেন পকোড়ার আর বিয়ারের সাথে দারুণ আড্ডা জমেছিল। তীর্থ আর দিব্যর আড্ডা অবশ্য এখনো চলছে, তবে রনি আর আয়েশা চলে এসেছে, হয়তো কিছুটা একান্তে সময় কাটাবে বলে, কিংবা হয়তো আগের দিনের ধকলে একটু ক্লান্ত হয়ে আছে। কথাটা অবশ্য আয়েশা খুব একটা ভুল বলেনি। এই বাড়িতে যেহেতু ঘরের অভাব নেই,
তাই 4 জনের জন্য আলাদা 4টে ঘরের ব্যবস্থাই করা হয়েছিল। কিন্তু কাল রাতের সেই দৃশ্যের কথা ভেবে আর একা থাকার সাহস হয়নি আয়েশার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিচ্ছু করবো না, কিন্তু শুধু একটা কিস তো করতে দাও, নাহলে ঘুম আসবে না। আয়েশা একটা দুষ্টুমি ভরা হাসি নিয়ে তাকালো রনির দিকে। ঠিক আছে, একটা মানে কিন্তু একটাই, অনলি ওয়ান। রনি বোধহয় এই সুযোগের অপেক্ষাতেই ছিল। আয়েশার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে তার দুটো ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে ঢুকিয়ে নিল। আবেশে ডুবে যেতে চেয়েছিল দুজনে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। একটা প্রাণঘাতী চিৎকার ভেসে আসছে নিচে থেকে। নিচের বসার ঘরেই তো তীর্থ আর দিব্য দুজনে বসে বিয়ারের বোতল নিয়ে আড্ডা মারছিল। তীর্থর গলা না? রনি কাঁপা কাঁপা স্বরে বলল। আয়েশা হাঁ করে চেয়ে রইল কিছুক্ষণ। সে কোনোদিন তীর্থকে এরকম ভয়ঙ্করভাবে চেঁচাতে শুনেছে নাকি কোনোদিন কি করে বলবে। কিছুটা মুহূর্ত নিচ থেকে এক নাগারে ভেসে আসছে তীর্থ আর দিব্যর চিৎকার। রনি আর আয়েশা দুদ্দার করে নিচে নেমে এলো। সে কি ভয়ঙ্কর এক দৃশ্য! বসুমতী কালকের মতোই অদ্ভুত ভঙ্গিতে হাঁটছে আর এক হাতে খামচে ধরে আছে তীর্থকে। তীর্থ প্রাণপণে আছাড়ি বিছাড়ি খেয়েও ওর হাত থেকে নিজেকে ছাড়াতে পারছে না। দিব্য ওর একটা হাত ধরে ওকে টেনে বার করার চেষ্টা করছে, কিন্তু সেও কিছু করতে পারছে না। দুজনেই পরিত্রাহী চিৎকার করছে বাঁচবার জন্য, কিন্তু আজ বোধ হয় বসুমতীর হাত থেকে কেউই বাঁচতে পারবে না। লাফিয়ে পড়ল রনি, কিন্তু তার আগেই বসুমতী দিব্যর হাত ছাড়িয়ে তীর্থকে টানতে টানতে নিয়ে চলে গেল বাগানের দিকে। দিব্য আর রনি দুজনেই চেঁচিয়ে উঠল, কিন্তু ততক্ষণে বসুমতী তীর্থকে নিয়ে যে কোথায় চলে গেল কেউ জানে না। তোরা এখনো দাঁড়িয়ে আছিস সেখানে? তীর্থকে যে ওই মেয়েটা নিয়ে গেল, ওকে তো বাঁচাতে হবে। আয়েশা ছুটে এলো। দিব্য তখন হাঁফাচ্ছে। একটু দূরে দুটো ভাঙা বিয়ারের বোতল গড়াগড়ি খাচ্ছে। দিব্য সেদিকে তাকিয়ে বলল, আমরা বিয়ার খেতে খেতে আড্ডা মারছিলাম, হুঁশ ছিল না। কখন যে ওই বসুমতী এসেছে খেয়াল করতে পারিনি। হঠাৎ দেখলাম তীর্থর কাঁধের উপর একটা রক্তাক্ত হাত। আমি চিৎকার করার আগে ওই মেয়েটা তীর্থকে খামচে ধরে টানতে লাগলো। তীর্থর হাতের বিয়ারের বোতলটা ছুঁড়ে মারলো মেয়েটাকে, কিন্তু ওই ভাঙা বোতলের টুকরোগুলো তীর্থ দিকেই ধেয়ে এলো। তারপরেই ও তীর্থকে টানতে টানতে নিয়ে চলে গেল। ও মেরে ফেলবে, ও তীর্থকে মেরে ফেলবে। কথাগুলো বলতে গিয়ে দিব্যর স্বর বারবার কেঁপে যাচ্ছে। আয়েশা দিব্যর কাঁধে ঝাঁকুনি দিয়ে বলল, বুঝেছি, এখন তো চল। ও তীর্থকে নিয়ে কোথায় গেল সেটা তো দেখতে হবে আমাদের। ও মেরে ফেলেছে, এতক্ষণে তীর্থকে ও মেরে ফেলেছে। বসুমতীর 99তম শিকার। ও মেরে ফেলেছে, এতক্ষণে মেরে ফেলেছে। কেমন যেন আচ্ছন্নের মতো কথাগুলো বলে চলেছে দিব্য। রনি আর আয়েশা ওকে ধরে তুলে দাঁড় করালো। যাই হোক না কেন, আমাদের তো ব্যাপারটা দেখতে হবে। আমরা এখানে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে তো পারি না। দিব্যকে রনি আর আয়েশা মিলে নিয়ে এলো বাইরে। বাগানের দুটো হালকা হলুদ আলোর ল্যাম্পপোস্ট অনেক চেষ্টা করে অন্ধকার দূর করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সেটা যেন সম্ভব হচ্ছে না। ঝিঁঝি পোকার ডাক যেন কানে তালা ধরিয়ে দিচ্ছে। ওরা তিনজনে ছুটে এলো বাগানে, কিন্তু তীর্থর কোথাও কোনো চিহ্ন নেই। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো বাংলোর পিছন দিক থেকে। এটা নিশ্চয়ই তীর্থর গলা। ওরা তিনজনে ছুটে গেল যেদিক থেকে চিৎকারটা ভেসে আসছে সেই দিকে। না, সেখানেও তীর্থ নেই, শুধু চাপ চাপ রক্ত পড়ে আছে। বসুমতী এসে গেছে, কাউকে ছাড়বে না, সকলকে মেরে রক্ত খাবে। সবাই তৈরি হও মৃত্যুর জন্য, সবাই 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 তৈরি হও।
যেন মাটি ফুঁড়ে উদয় হলো আগের দিনের সেই লোকটার, সেই কালো কঙ্কালসার অর্ধ উলঙ্গ লোকটার। আয়েশা ভয়ে চিৎকার করে উঠল। লোকটা একটা বিশ্রী খ্যাপাটে হাসি হেসে আবার যেন অন্ধকারে মিশে গেল। আপনাদের তো বারণ করেছিলাম সাহেব, এখানে রাতে থাকবেন না। এখানে রাতে থাকলে বসুমতী কাউকে ছেড়ে দেবে না। ভালো কথা বলছি সাহেব, যদি প্রাণে বাঁচতে চান তাহলে আজকে সকালেই আপনারা ডুয়ার্সের অন্য কোনো দিকে চলে যান। তীর্থর চাপ চাপ জমাট বাঁধা রক্ত এখনো ছড়িয়ে আছে বাগানের চারিদিকে। একটা বিশ্রী পচা গা গুলি আসা গন্ধ আসছে সেখান থেকে। মাছি ভন ভন করছে। আয়েশা কথা হারিয়ে ফেলেছে। দিব্যকে নানা কথা বলে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ঠিক মতো। ধনঞ্জয় সকালবেলা এসে সব দেখেই তাদেরকে ডুয়ার্সের অন্য কোথাও চলে যেতে বলল। এক নাগারে সেই জমাট বাঁধা রক্তের সামনে দাঁড়িয়ে কথা বলে চলেছে ধনঞ্জয়। হঠাৎ চিৎকার করে উঠল দিব্য, না না না, কোথাও যাব না আমি। তীর্থকে ফেলে আমি কোথাও যাব না। তীর্থ বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে। বেঁচে না থাকলে ওর লাশটা তো পাওয়া যেত নাকি? কোথায় সেই লাশ? তোমরা কেউ দেখাতে পারবে নাকি তীর্থর লাশ? হ্যাঁ, তীর্থ বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে। তীর্থকে ফেলে আমি কোথাও যাব না, কোথাও না। রনি ওকে একবার বোঝাতে চেষ্টা করলো। দেখ, কাল যা হলো আমার মনে হয় আর এখানে থাকাটা ঠিক হবে না। তীর্থর বাড়িতে কি বলবো সেটাই তো বুঝে উঠতে পারছি না ঠিক মতো। এরপর এখানে থাকলে আমাদের সকলেরই বিপদ বাড়বে আরো। তুই যদি যেতে চাস তো যেতে পারিস। তুই আশাকে নিয়ে ফিরে যা। তীর্থকে না নিয়ে আমি কিছুতেই যাব না। রনি হতাশ হয়ে তাকালো আয়েশার দিকে। আয়েশা মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে চোখটা বন্ধ করল। শেষ পর্যন্ত কারুরই আর কোথাও যাওয়া হলো না। আস্তে আস্তে দিনের আলো মুছে গিয়ে আবার একটা সন্ধে নামল। আজ 3 বন্ধু থম মেরে বসে আছে নিচের ঘরে। ঝেঁঝি পোকার কান ফাটানো ডাক ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। সবাই এর ওর দিকে তাকিয়ে আছে শুধু, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ মনে হলো বাগানের পিছনের দিক থেকে কিছু একটা যেন সরসর করে এগিয়ে আসছে। আয়েশা বলল, ওই বোধহয় আসছে, ওই বোধহয় আবারও আসছে বসুমতী। শব্দটা ক্রমশ এগিয়ে আসছে, একেবারে দরজার কাছে। আয়েশা ভয়ের চোটে রনি আর দিব্যর পিছনে গিয়ে লোকালো। সামনে একটা বড় ল্যাম্প স্ট্যান্ড ছিল। দিব্য সেটা হাতে তুলে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। আজ শেষ করে দেব এই বসুমতীর গল্প, আজ আমি শেষ করে দেব। কিন্তু দিব্যর কথা থেমে গেল। দরজা দিয়ে সেই একই রকম অদ্ভুত ভঙ্গিতে দুটো হাত আর দুটো পায়ে ভর দিয়ে উল্টো করে আসছে। না, বসুমতী নয়, তীর্থ। সে এক বিভৎস চেহারা, তার সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। একসাথে আয়েশা, দিব্য, রনি 3 জনই চিৎকার করে উঠল, তীর্থ! দিব্য ছুটে গেল তীর্থর দিকে। শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। আমি রক্ত খাবো, রক্ত খাবো আমি। বড় তেষ্টা, বড় তেষ্টা। তুই বেঁচে আছিস তীর্থ, আমি জানতাম তুই বেঁচে আছিস। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা কালই কলকাতায় ফিরে যাব। তোর চিকিৎসা হবে, তুই একদম সুস্থ হয়ে যাবি। তীর্থ যেন হুঙ্কার দিয়ে উঠল, এক ধাক্কা দিল দিব্যকে। দিব্য ছিটকে গিয়ে পড়ল অনেকটা দূরে। বোধহয় মাথাটা ঠুকে গেল একটা চেয়ারের পায়ের সাথে। মাথার পিছনে হাত দিয়ে অবাক হয়ে বসে আছে দিব্য। তীর্থ মুখ দিয়ে একটা বিভৎস হুঙ্কার ছাড়ল। মুখ দিয়েও যেন ছলকে কিছুটা রক্ত মাটিতে পড়ল। তারপর কোনো রকম প্রস্তুতির সুযোগ না দিয়েই ঝাঁপিয়ে পড়ল রনির উপর।
তীর্থর হাতের নখগুলো যেন বাঘের নখের মতো বড় আর ধারালো হয়ে গেছে। সেই ধারালো নখ দিয়ে খাবলে ধরল রনির পেটের কাছটা। যন্ত্রণায় চিৎকার করে উঠল রনি। আয়েশা ছুটে রনিকে বাঁচাতে চেষ্টা করল, কিন্তু তীর্থ আরেক হাতে আয়েশার চুলের মুঠি ধরে প্রায় ছুঁড়ে ফেলে দিল। সে বেশ খানিকটা দূরে গিয়ে পড়ল। চোখটা যেন বুজে আসছে। সেই আধ বোঝা চোখেই আয়েশা দেখল তীর্থ রনিকে খাবলে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রনি ছটফট করছে, কিন্তু কিছুতেই তীর্থর হাত থেকে বাঁচতে পারছে না। চোখটা বুজে এলো আয়েশার। চোখের সামনে একটা গাঢ় অন্ধকার। একদম না। ৩,০০০ টাকা কথা হয়েছিল, আমি ৪,০০০ দিয়েছি। আর একটা টাকাও বেশি চাইবে না। ওটা ৫,০০০ করে দিন। অনেক খাটনি গেছে এই অন্ধকারের মধ্যে, জঙ্গলের মধ্যে অনেক খাটনি গেছে সাহেব। ৫,০০০ করে দিন। চোখ খুলতে না পারলেও কানে কথাগুলো আসছে ঠিক মতোই। কিসের দরদাম হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। গলার স্বরগুলো খুব চেনা লাগছে। চোখটা কিছুতেই খুলতে পারছে না আয়েশা। একটু নড়াচড়ার চেষ্টা করলো, পারল না। আস্তে আস্তে জ্ঞান ফিরছে আয়েশার। সব কিছু যেন একটু একটু করে পরিষ্কার হচ্ছে। তার হাত পা দুটো শক্ত করে বাঁধা আছে। ভয়ে আতঙ্কে জোর করে চোখ খুলল আয়েশা। কি ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে। মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে রনি। তার সারা গায়ে অজস্র আঘাতের চিহ্ন। আর তার বুকের উপর পা দিয়ে বসে আছে দিব্য আর তীর্থ। দুজনের হাতে মদের গ্লাস। নেশায় টকটকে লাল হয়ে আছে চোখ দুটো। আর সামনে দাঁড়িয়ে আছে দুজন। চেনা চেনা লাগছে, তবু ঠিক চিনতে পারছে না আয়েশা। বেশ কিছুক্ষণ ঘোর লাগা চোখে তাকিয়ে থাকার পর চিনতে পারল, এরা তো ওই বসুমতী আর সেই কালো অর্ধনগ্ন আদিবাসী পাগলটা, যে আসার দিন থেকে মাঝে মাঝে উদয় হয়ে ভয় দেখাতো। কিছুই বুঝতে পারছে না আয়েশা। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, তীর্থ, তীর্থ, দিব্য, দিব্য, এসব কি করছিস তোরা? এতক্ষণে যেন ওরা বুঝতে পারল আয়েশার জ্ঞান ফিরেছে। দুজনে দুজনের দিকে তাকিয়ে একটা বিকট পৈশাচিক হাসি হেসে উঠল। ওই দেখ, একটার জ্ঞান ফিরে গেছে, এটার তো এখনো জ্ঞান ফিরল না। হ্যাঁ, কি করি বলতো? অজ্ঞান অবস্থাতেই মেরে ফেলবো? না 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 না, এটা ভীষণ খারাপ দেখাবে। আফটার অল উই আর বেস্ট ফ্রেন্ডস। আয়েশা এখনো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। কি করছিস তোরা? কি করছিস? আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? আর রনির সাথে ওরকম করছিস কেন? এরা কারা? আয়েশা হাতের বাঁধন ছাড়াবার চেষ্টা করলো বার কয়েক, পারল না। ওর এই অবস্থা দেখে তীর্থ আর দিব্য আবার হেসে উঠল। এরকম কেন করছিস তোরা? আয়েশার গলা ধরে আসছে। হঠাৎ মনে হলো এটা ওই বসুমতীর কারসাজি নয় তো? মেরে ফেলেনি তো ওরা দিব্য আর তীর্থকে? তাই হয়তো ওরা এরকম অমানুষের মতো কাজ করছে। কিন্তু তাই বা কি করে হতে পারে? বসুমতী তো দাঁড়িয়ে আছে চোখের সামনে, দিব্যি সুস্থ সবল, শরীরে কোথাও কোনো রক্তের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে কি তীর্থ আর দিব্য তাদের সাথে এতক্ষণ নাটক করছিল? ভাবতেও যেন ইচ্ছে করছে না। তোরা কি বেঁচে আছিস নাকি বসুমতী তোদের? অন্তত এটুকু তো বল। চিৎকার করে কেঁদে উঠল আয়েশা। আয়েশার কান্না দেখে বিশ্রীভাবে হেসে উঠল তীর্থ। এ মা, তুই সত্যি এসব বসুমতীর ছেদ গল্পে বিশ্বাস করেছিস নাকি? কোনো এক নিকুম্ভিলা দেবীর অভিশাপ আছে। ছি 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 আয়েশা, তোকে তো খুব মডার্ন সেন্সিবল মেয়ে ভাবতাম, তুই এইসব বিশ্বাস করেছিস? আহা, ও কি করে জানবে বলতো?
ও তো বেচারি এখানে ওর ভাবি বরের সঙ্গে প্রি ওয়েডিং হানিমুন করবে বলে এসেছিল, কিন্তু সেই হানিমুন যে আমরা এখন ওর সঙ্গে এনজয় করব সেটা ও বেচারি কি করে বুঝবে বল? কি সব বলছিস তোরা? মাথা ঠিক আছে তো তোদের? একদম ঠিক আছে, নইলে এত ভালো প্ল্যানটা বানাতে পারি? এই যে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কর কেমন সুন্দর করে অভিনয়টা করতে শিখিয়েছি। কলকাতায় গেলে একবার টলিপাড়াটা ঘুরে এসো, বুঝলে? ভালো কাজ পাবে। এক এক সময় তো ভয় আমারই গায়ে কাঁটা দিচ্ছিল। তাই তো বলছি সাহেব, আর 1000 টাকা দিয়ে দেন না। আর টিয়াই কাল চলে আসি, এখন অন্য মুড়ে আছি। এসব তোরা কি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, তোকে পুরোটা খুলে বলছি, তবেই বুঝতে পারবি। কলেজে তুই আমাদের 3 জনেরই ক্রাশ ছিলিস, কিন্তু আমাদেরকে পাত্তা না দিয়ে তুই এই রনিকে নিজের লাইফ পার্টনার চুজ করলি। এটা আমরা কি করে মেনে নিই বলতে কি তো? তাই তোকে পাওয়ার জন্যই এত নাটক। বাবার সেই ক্লায়েন্ট ভদ্রলোক এই বাড়ির ম্যানেজারের কাছ থেকে এই বসুমতির গল্পটা আগে শুনেছিলাম, তখনই পুরো ব্যাপারটা ছকেনি। তারপর এখানে এসে 2 জন লোককে ধরে পয়সার লোভ দেখিয়ে পটিয়েও নি। ওই যে যাদের দেখলি, নকল বসুমতি আর নকল পাগল, ওরা আসলে বাবা মেয়ে। কি দারুণ অভিনয় করেছে বলতো? হ্যাঁ, তাই না? আমাদের কিন্তু একটা পুরস্কার দেওয়া উচিত এরকম লুকিয়ে থাকা ট্যালেন্ট আবিষ্কার করার জন্য। প্রথম থেকে দারুণ ভয়তে রেখেছে তোদেরকে কিন্তু। আর হ্যাঁ, ধনঞ্জয়কে একটা থ্যাঙ্কস দিতেই হবে। কিছু না জেনেও, আমাদের প্ল্যানের মধ্যে না থেকেও খুব সুন্দরভাবে বসুমতির গল্পটা বলেছে, আর এতে তোদের ভয়টা আরো বেড়ে গেছে। এখন প্রথমেই রনিকে মারবো, তারপর তোর সাথে হানিমুন করব, তারপর তোকেও মেরে রেখে কলকাতায় চলে যাব। আর দোষ হবে বসুমতির। এখানের সবাই জানে রাতেই বাংলোতে বসুমতির আত্মা ঘুরে বেড়ায়, যদিও আমরা তো সেরকম কিছুই দেখিনি। আবার হেসে উঠল দিব্য। রনির মনে হয় জ্ঞান ফিরছে, একটু একটু গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। ওই দেখ, মালটার হুঁশ ফিরেছে। আর দেরি করা ঠিক হবে না, এবার একেবারে শেষ করে দে তো। ওই যে ল্যাম্প স্ট্যান্ডটা পড়ে আছে, দে ওটা মাথায় বসিয়ে। দিব্যর কথা শেষ হতেই তীর্থ দৌড়ে গেল স্ট্যান্ডটা আনতে। আয়েশা চিৎকার করে উঠল, হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। তীর্থ বিশাল ল্যাম্প স্ট্যান্ডটা নিয়ে এসে বসিয়ে দিল রনির মাথায়। মাথাটা বোধহয় ফেটে অর্ধেক হয়ে গেল, গল গল করে রক্ত বের হতে লাগলো। রনির শরীরটা দুবার কেঁপে নিস্তব্ধ হয়ে গেল। আয়েশা চিৎকার করে কেঁদে উঠল, না 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 না, তোরা এরকম করতে পারিস না। কোনোদিন ভাবিনি তোরা এরকম করতে পারিস বলে। কেন করছিস এরকম? দিব্য আর তীর্থ হাসতে হাসতে আবার এক ঢোক সোনালি তরল গিলে নিল। দুজন হিংস্র সাপদের মতো একটু একটু করে এগিয়ে আসছে। আয়েশা চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, কেউ আমাদের বাঁচাও প্লিজ। কে বাঁচাবে জানু তোমাকে আমাদের হাত থেকে? হ্যাঁ, দিব্য আর তীর্থ হেসে উঠল আবার, কিন্তু এবার তাদের হাসি ছাপিয়ে শোনা গেল আরেকজনের হাসি, এক মহিলা কণ্ঠের বীভৎস হাসি। তীর্থ আর দিব্য অবাক হয়ে গেল। আয়েশা তো ভয়ে কুঁকড়ে আছে, তবে তবে এভাবে হাসছে কে? ঠিক তখনই আয়েশার ঠিক পিছনের দেওয়ালে দেখা গেল একটা বিশাল ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির মুখ সিংহের মতো, আর শরীর মানুষের মতন। আরে এটা আবার কি নাটক হচ্ছে? নাটক নাটক মনে হচ্ছে, নাটক মনে হচ্ছে। নাটক তো এখন শুরু হবে। বসুমতির গল্প তোদের গল্প বলে মনে হয়েছিল, তাই না? তোরা জানিস না, আর 2
কুম্ভীরা দেবীর আশীর্বাদে আবার জীবন পাবো আমি। আমি আমি বসুমতী। এক প্রায় উলঙ্গ রক্তাক্ত শরীরে মহিলা বিভৎসভাবে দুটো হাত আর দুটো পায়ে ভর দিয়ে উল্টো করে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। মুখ দিয়ে রক্ত পড়ছে, জিভটা বেরিয়ে আসছে, গলার কাছে গভীর ক্ষত। আরে বললাম তো কালকে চলে আসবি, 1000 টাকা দিয়ে দেবো। এখন আবার এরকম সেজে এখানে এসে ভয় দেখানোর কি আছে? বিভৎসভাবে হেসে উঠল বসুমতী। হাসতে হাসতেই এগিয়ে আসতে লাগলো। দেওয়ালের ছায়ামূর্তি ক্রমশ বড় হতে লাগলো, আর অদ্ভুতভাবে আয়েশার হাতের পায়ের বাঁধন আপনা থেকেই খুলে গেল। আয়েশা ছুটে এলো রনির কাছে। রনির মাথাটা প্রায় 2 আধখানা হয়ে গেছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে আছে। সেই রক্তাক্ত শরীরটা নিজের কোলে টেনে নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল আয়েশা। ওদিকে বসুমতী ক্রমশ এগিয়ে আসছে তীর্থ আর দিব্যর দিকে। দিব্য চেঁচিয়ে উঠল, একদম ভালো হচ্ছে না কিন্তু। বললাম তো 1000 টাকা দিয়ে দেবো কালকে। এই নাটকটা বন্ধ করো এবার। নাটক নাটক মনে হচ্ছে নাকি তোদের এইসব দেখে যাবে? বসুমতী ওই অবস্থাতেই ঝাঁপিয়ে পড়ল দিব্যর উপরে। দিব্য চিৎকার করে উঠল। তীর্থ পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কে জানে কোথা থেকে শয়ে শয়ে তরোয়াল এসে বিঁধে ফেলল ওকে। অট্টহাস্য করে উঠল বসুমতী। আজ এই 2 পিশাচের রক্ত খাবো আমি। দুজনের রক্ত পান করলেই 100 পিশাচের রক্ত পান করা সম্পন্ন হবে আমার। আমি আবার জীবন ফিরে পাবো। ঘরের মধ্যে তীর্থ আর দিব্যর আর্ত চিৎকার শোনা গেল কিছুক্ষণের জন্য। তারপর সব চুপচাপ। রক্তাক্ত শরীরে বসুমতী হাঁপাচ্ছে। ওদিকে আয়েশা রনির শরীরটাকে কোলে নিয়ে কেঁদে চলেছে। সেদিকে তাকিয়ে বসুমতী বলল, দেবী কুম্ভীরার আশীর্বাদে 100 জন পিশাচের রক্ত পান করে আর তাদের শরীর দেবীর চরণে নিবেদন করে আজ আবার জীবন ফিরে পাবো আমি। এই অভিশপ্ত বাংলোর লুকোনো কবর থেকে আমার রক্তাক্ত শরীর উঠে আসবে। কিন্তু এই জীবন নিয়ে আমি কি করব? আমার স্বামী, আমার পরিবার 100 বছর আগে শেষ হয়ে গেছে। এই পৃথিবীর কাউকে চিনি না আমি, কাউকে না। সবকিছু নতুন আমার কাছে। এখন বেঁচে থাকার কোনো মানে নেই, কোনো মানে না। আয়েশা হাঁ করে তাকিয়ে আছে বসুমতীর দিকে। চারিদিকে ছিন্ন ভিন্ন শরীর নিয়ে পড়ে আছে তীর্থ আর দিব্য। বসুমতী বলে চলল, তোমাদের জীবন সুখের হোক। আমার জীবন আমি তোমার হবু স্বামীকে দিয়ে গেলাম। বসুমতী কি যে বলল কিছু বুঝতে পারল না আয়েশা। দেওয়ালের সেই বিশাল ছায়ামূর্তি আর বসুমতীর সেই ভয়ঙ্কর মূর্তি নিমেষে হাওয়া হয়ে গেল। আর আয়েশা অবাক হয়ে দেখল রনির শরীরটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। চোখ মেলল সে। এসব কি সত্যি এমন হলো? কিছু যেন বিশ্বাস হচ্ছে না আয়েশার। আনন্দে রনিকে জড়িয়ে ধরল সে। ঝিঝি পোকার সেই বিশ্রী একঘেয়ে ডাক থেমে গেছে অনেকক্ষণ। জানলা দিয়ে নতুন সূর্যের আলো এসে পড়েছে। একটা নতুন সকাল, অভিশাপ মুক্ত একটা নতুন সকাল।
শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প গয়না বাড়ির জঙ্গলে। তোমরা যারা গল্পটাকে শেষ পর্যন্ত এত অবধি শুনলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানাও যে গল্পটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে সেটাও জানাও, খারাপ লাগলে সেটাও জানাও। গল্পের শুরুতেই ইন্ট্রোতে তোমাদের বলেছিলাম যে স্কেরি টেলসের আপকামিং প্রজেক্টসগুলির বিষয়ে নিয়মিত আপডেটস পেতে অবশ্যই কিন্তু স্কেরি টেলসের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা ফলো করো। আর এছাড়া আমাদের স্কেরি টেলসের তোমরা যারা মেম্বাররা রয়েছো তোমাদের সকলকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। সেখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন করো। সেখানে একসাথে গল্প হবে, আড্ডা হবে, প্রত্যেকে নিজেদের লাইফে ঘটে যাওয়া বিভিন্ন রকম ভৌতিক অলৌকিক অভিজ্ঞতার কথা শেয়ার হবে, মজা হবে। অবশ্যই কিন্তু সেই গ্রুপটার লিঙ্কও আমি ডেসক্রিপশনের একদম উপরে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। তোমরা কে কোথা থেকে আজকের গল্পটা শুনলে সেটা কমেন্ট করে আমায় জানাও। যারা নতুন লিসনাররা আজকের গল্পটা শুনলে তারা স্কেরি টেলসকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো, তারা কিন্তু অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে রাখো। স্কেরি টেলসের আজকের গল্পটা লিখেছেন দেবশ্রী ভট্টাচার্য, গল্প পাঠিয়েছিল অভিক। গল্পের বিভিন্ন ভূমিকায় শুভ, সঞ্চয়িতা, সৌভিক, কৌশিক এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। স্কেরি টেলসে তোমাদের লেখা গল্প কিন্তু আমায় পাঠাতে পারো, তার জন্য সরাসরি আমায় হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এছাড়া চাইলে স্কেরি টেলসের মেল আইডিতেও কিন্তু পাঠাতে পারো, teamscarytales@gmail.com এই ঠিকানা। এটা হলো আমাদের অফিসিয়াল মেল আইডি। আজ আমরা আমাদের পাশে পেয়েছি থ্রিল চার্জার থেকে অভিক এবং ইয়োর অক্টোপাস থেকে সৌভিককে। ওদের চ্যানেলগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো একটু ভিজিট করো। তাহলে কেমন লাগলো আজকের গল্প, কতটা ভয় লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা আমায় জানাও। আর ছোট্ট করে একটা তোমাদের জন্য আপডেট দিয়ে যাই, আমাদের স্কেরি টেলসে তোমাদের সবচেয়ে প্রিয় লেখকের গল্প এবার আসতে চলেছে। গেস করো কে সেই লেখক, আর কমেন্ট সেকশনে আমায় লিখে জানাও, দেখি কতটা মেলে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে তোমাদের জন্য ফিরছি। ততদিনের জন্য চোখ রাখো স্কেরি টেলসের হোয়াটসঅ্যাপ চ্যানেলে।